বইমেলার গল্পগুলো প্রতিদিনই রং বদলায় এবং প্রত্যেকটি রং প্রতিদিনই আপনার মনকে ভীষণ রকম আন্দোলিত করবে। এই বইমেলায় যখন আসি তখন মাঝে মাঝে ইচ্ছে করে প্রকাশক হয়ে যায়, সব বইগুলো তখন আমার। আবার যখন অটোগ্রাফ এবং ফটোগ্রাফ নিয়ে লেখককে পাঠক যখন বিরক্ত করতে থাকে, ভালোবাসার বিরক্ত, তখন মনে হয় লেখক হয়ে উঠি। তবে সে উপায় তো নেই, কারণ বইমেলার ছোট ছোট গল্পগুলো দর্শকের কাছে তুলে ধরবে কে? সেই জন্যই আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মিনিস্টার ফ্রিজ বর্ণমালার বইমেলা, এবং এই মুহূর্তে আপনাদের সাথে আছি আমি নীল মাহবুব। জিনিয়া কবির সূচনা আমাদের সাথে আছে, তবে সে এই মুহূর্তে লেখকের সাথে আড্ডায় মশগুল। তার আগে আমরা একটু বইমেলার গল্পটা বলি যে আজকের বইমেলার রং আসলে কেমন দেখতে পাচ্ছি। যে ছুটির দিন দিয়ে কিন্তু এই বইমেলাটা শুরু হয়েছিল, এবং ছুটির দিনে আমরা যে পাঠকের সমাগম দেখেছিলাম বইমেলায়, আজ কিন্তু ছুটির দিন নয়, কিন্তু তারপরও কিন্তু আমরা সেই পাঠকের সমাগম এই বইমেলায় দেখতে পাচ্ছি। এবং শেষ বিকেলের আলোতে পাঠকের এই পদচারণা বইমেলাটাকে কিন্তু অদ্ভুত রঙে রঙিন করে তুলেছে। এবং এই যে এই মুহূর্তে আছি আমরা ঐতিহ্য প্রকাশনীর সামনে, এবং ঐতিহ্য প্রকাশনীর সামনে যখন আমরা এসেছি ঠিক তখনই দেখি একজন লেখক বই দেখছে। আমার বিশ্বাস যে এই প্রকাশনী থেকে এই লেখকের কোনো বই আসেনি, কিন্তু লেখক তো বই পড়ার প্রতি তার আগ্রহ থাকবেই। আমাদের সাথে আছে মনি হায়দার। মনি হায়দার, এই বইমেলায় আপনাকে স্বাগত জানাচ্ছি। এই বইমেলাটা কতটা রঙিন লাগছে আপনার কাছে? প্রতি বছর বইমেলায় যখন তোমার সঙ্গে আমার দেখা হয়, মাইক্রোফোন কথা বলি চ্যানেলে, তখন যে কথাটা বলি, প্রথম যে তিনটা শব্দ বলি হচ্ছে বর্ণিল, জল এবং নূর। কারণ আমরা বর্ণমালার সঙ্গে থাকি, বর্ণমালা আমরা রক্ত দিয়ে জীবন দিয়ে অর্জন করছি, এটা পৃথিবীতে বিস্ময়কর। তারপর হচ্ছে আমরা এই যে বইমেলাটা শেষ হয়ে যাবে, তার পরের দিন থেকে আমরা অপেক্ষা করি আবার বইমেলা আসবে, আবার লেখক পাঠক প্রকাশকদের সঙ্গে একটা মিলন মেলা হবে, কথা হবে, গল্প হবে, আড্ডা হবে, চা কফি পান করা হবে, অপেক্ষা করি। মানে এটাই আসলে মজা। এটাই মজা। এবার জানতে চাই যে বইমেলা যেহেতু, এবার নতুন কোনো বই এসেছে কিনা এবং কোন প্রকাশনী থেকে এসেছে? আমার ৫টা বই আসবে। একটা বই চলে এসছে, সেরা কিশোর গল্প শব্দচাষ থেকে। এখানে ২৫টা গল্প আছে। আ বেঙ্গল বুস থেকে আসবে একটা উপন্যাস, সেটি হচ্ছে মোকাম সদরঘাট। আমি দক্ষিণ অঞ্চলের মানুষ। ৪০ বছর আগে লঞ্চে এসে পা রেখেছিলাম সদরঘাটে। সেই জীবনবোধ নিয়ে একটা উপন্যাস, অনেক বড়। আমি মনে করি এটা একটা ভালো উপন্যাস, ৩২ পর্বার। মোকাম সদরঘাট আসবে। আর ১৯৭১ সালে ভাগীরথী নামে এক নারীকে পাকিস্তানি আর্মিরা আমাদের পিরোজপুর শহরে গাড়ির পিছনে টেনে টেনে হত্যা করেছিল, তাকে নিয়ে একটি উপন্যাস, কিংবদন্তির ভাগীরথী। এটি আসবে জাগতিক থেকে। আরো কিছু বই আসবে। এর মূল হচ্ছে এই ২টা হচ্ছে ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে আমি যে একটা সিরিজ লিখি, বাতলাদার প্রথম উপন্যাস আসবে পাঞ্জারি থেকে। এই হচ্ছে মূল ব্যাপার। এবং আরো বই আসবে, সেগুলোর বলার দরকার নেই, আপাতত এগুলো নিয়েই থাকি। আর এই যে ঐতিহ্য থেকে তো নিশ্চয়ই কোনো বই প্রকাশিত হয়নি, কিন্তু তারপরও ঐতিহ্যে এসে এই যে বই দেখা, লেখকরা আসলে, আপনি যখন লেখক আপনি কি ধরনের বই খোঁজেন? আমি বলি, ঐতিহ্যের কাছে আমাদের খুব ঋণ আছে, এই প্রতিষ্ঠানের কাছে। আর ঐতিহ্যতে আমার ১০ বছর আগে একটা গল্পের বই বেরিয়েছিল, থই থই নোনা জল। আর যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে ঐতিহ্যের রচনাবলী করেছে আমাদের লেখকদের, এবং মোটামুটি কম সস্তায়, কম দামে। আমি মনে করি এটি একটি গুরুত্বপূর্ণ কাজ। আমি যখন কাজল ভাইকে জিজ্ঞেস করলাম, এত বই আপনারা করছেন এবং এত ঢাউস, কপির পর কপি, ১০টা ১২টা ১৫টা, সৈয়দ শামসুল হকের ৪০ পর্ব, ৪০ খণ্ডে বই করেছে। এটি একটু বিস্ময়কর ব্যাপার না? এবং সৈয়দ শামসুল হক, রশিদ করিম, মানিক বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ, এই যে কাজগুলি করছে, এটি অসাধারণ কাজ। এবং এখান থেকে আমার ১০ বছর আগে বই বেরিয়েছিল। আরেকজন আমার বন্ধু আফতাব ভাই, উনি লন্ডনে থাকেন কিন্তু প্রতি বছর বই লেখেন। উনার অসাধারণ কিছু বই আসতেছে, সেই বইগুলোর জন্য অপেক্ষা করছি। এবং ঐতিহ্যের মতো করে অন্যান্য প্রকাশনাও যদি রচনাবলী করতেন, তাহলে আমাদের রচনাবলী, আমাদের লেখকদের যে লেখা, যে সুষমামণ্ডিত যে লেখা, যে জীবনবোধ থেকে যে লেখা, সেই লেখা পাঠকদের কাছে জীবন্ত থাকতো, বেঁচে থাকতো। ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য, এবং আপনি আবারও আপনার পছন্দের বইগুলো খুঁজতে থাকুন। এবং আমরা কথা বলছিলাম মনি হায়দারের সাথে, এবং মনি হায়দার একজন লেখক। এখানে যেমন পাঠক আসলে বই খোঁজে, লেখকও কিন্তু বই খোঁজে, কারণ বই মেলা আসলে বইয়ের সুঘ্রাণেই হওয়ার মতো একটা মেলা। এবং এই মুহূর্তে আমরা জিনিয়া কবির সূচনার কাছে যেতে চাই। জিনিয়া কবির সূচনা আছে একজন লেখকের সাথে, যদি তুমি কথা বলো। নিশ্চয়ই, আমি শুধু লেখকের সাথে নেই, আমি একজন আমার প্রিয় সঙ্গীত শিল্পীর সাথেও আছি। এবং আমার যে হাতে যে বইটি, পুতুল সাজিয়া সুলতানা, শিল্পী সত্তার ব্যবচ্ছেদ, এই বইটি নিয়ে আসলে আমি আলোচনা করছিলাম। আমার বেশ ভালো হচ্ছিল বইটিকে ঘিরে, যে আসলে শিল্পী সত্তার ব্যবচ্ছেদ এটা কি একটু উপন্যাসের মধ্যে উঠে এসেছে? হ্যাঁ, উপন্যাসে উঠে এসেছে। এর প্রথম খণ্ডটা ৪ বছর আগে প্রকাশিত হয়েছিল। দ্বিতীয় খণ্ড, বা আপাতত বলছি পূর্ণাঙ্গ খণ্ড, জানি না সামনে আবার এই বিষয়ে লেখা হবে কিনা। দুটো সংকলন মিলে একটা সংকলন এবার বের করলাম অনন্যা থেকে, অনন্যা প্রকাশনী থেকে।
শিল্পী জীবনটা তো চলমান, এটা শেষ করে দেওয়া যায় না। তো আমার আগের খণ্ডটার নাম ছিল এক শিল্পী সত্তার ব্যবচ্ছেদ এবং তার আত্মজীবনীর ভগ্নাংশ। আর এটার মধ্যে এবার দ্বিতীয় নতুন যে অধ্যায়টা আছে সেটা আত্মজীবনের অবশিষ্টাংশ। তো দুটো মিলে একটা শিল্পী জীবনের গল্প, যেখানে এক্কেবারে মফস্বলের এক ভীরু কিশোরী থেকে হাঁটি হাঁটি পা পা করে সে রাজধানীতে পা রাখা থেকে শুরু করে তার শিল্পী জীবন শুরু হওয়া এবং সেখানে নানান রকম প্রতিবন্ধকতা আসা, পাওয়া না পাওয়া, সংকট সংগ্রাম এবং বিচ্যুতি এবং সেই সঙ্গে ভীষণ রকমের মৃত্যু ভাবনা জড়িয়ে পেঁচিয়ে রেখেছে উপন্যাসটাকে। কারণ উপন্যাসটাতে এমন একটা আবহ তৈরি হয় যেখানটাতে গান গাইতে গিয়ে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে একটা মাইক্রোবাস এবং সেখানে শীতের রাতে কুয়াশাতে, সেটা খুব স্বাভাবিক ঘটনা। এবং এর পরবর্তী সময় সেই শিল্পীটি যিনি কথা বলছেন এখানে, আত্মকথক কিন্তু মারা যাননি, তিনি বেঁচে গেছেন মরতে মরতে, কিন্তু সে বেঁচে থাকাটা, কতখানি বেঁচে থাকা, সেই গল্পটাই উঠে এসেছে এখানে। কথা এবং অনেকেই আপনার সাথে কথা হচ্ছিল, অনেকেই ভেবেছিল যে এটা হয়তো আপনারই আত্মজীবনী, কিন্তু সেটা পুরোপুরি না, হয়তো আপনি তেমনটি বলছেন। এটা আত্মজৈবনিক উপন্যাস, যেখানটাতে আমার দেখা অনেক জীবনের প্রতিচ্ছবি আছে এবং সেখানে আমি তো ভীষণভাবে রয়েছি। এটা আমার 10ম বই। সেখানে আমি গতকালকেও হিসাব করছিলাম যে আমার 10টা বইয়ের মধ্যে যদি সবচেয়ে প্রাণের কাছাকাছি কোনো সৃষ্টি থেকে থাকে তাহলে এটা। বলবেন যে এক চিলতে মানে রোদ্দুরের মতো শঙ্খ আসে শিল্পীর জীবনে, আপনার জীবনে সেটা এসেছে কিনা? আমার জীবনেও এসেছে। আমার জীবনের আমি বইয়ের যে দ্বিতীয় অংশটা সেটা উৎসর্গ করেছি আমার সংসারী সৈয়দ রেজা আলীকে এবং আমি বলতে পারি যে আমার প্রেক্ষাপটটা ভিন্ন, কিন্তু আমার জীবনে সেই এক চিলতে রোদ হয়ে শঙ্খ মানে সায়র আমার সংসার সঙ্গে এসেছে। কারণ তার কারণে আমার শিল্পী জীবনটা যতখানি সহজ হয়েছে, আমি কল্পনা করতে পারি না যে অন্য কেউ আমার সঙ্গী হলে সেটা এতটা মসৃণ হতো কিনা। তো এখানে এই এত বড় একটা উপন্যাসের মধ্যে কোনো চরিত্রের নাম নেই। প্রত্যেকটা চরিত্রকে আলাদা করে চেনা যাচ্ছে, কিন্তু কোনো চরিত্রের নাম নেই, এমনকি গল্প কথকেরও নাম নেই। কেবলমাত্র একটি নাম আছে, সেটা হচ্ছে শঙ্খ। এটা খুব গুরুত্বপূর্ণ একটা চরিত্র। চাই এবং আমি এই সবসময় তাই বইটি করো। নেড়ে চেড়ে দেখছিলাম এবং সেখানে কিন্তু পুতুল বলছে যে সাহিত্য আর সঙ্গীত, সঙ্গীত আর সাহিত্য দুটোই দন্তস্ব এবং তার মাঝখানে আরেকটি দন্তস্ব আছে সংসার। তো সাহিত্য, সঙ্গীত এবং সংসার, মানে এই তিনটা আসলে কতটা পরিপূরক হয়ে উঠছে, কতটা সম্পূরক হয়ে উঠছে, নাকি আসলে বিপরীত কোনো আবহ তৈরি করছে কিনা? তিনটা সাদৃশ্য আছে, তিনটাই খুব মিষ্টি মধুর, কিন্তু তিনটা ভীষণ কঠিনও। তিনটাকে সমন্বয় করা খুব কঠিন কাজ এবং সব সময় সংসার জীবনটা গানের মতন মিষ্টি নয়, সাহিত্যের মতন রোম্যান্টিকও নয়। সেখানে ভারসাম্য করাটা খুব জরুরি এবং সাহিত্য আর সঙ্গীতকে ভারসাম্য করে সংসার করতে পারাটা আরও কঠিন কাজ। সেই কঠিন কাজটা আমার আশপাশের মানুষগুলোর জন্য অনেকটাই সহজ হয়েছে। আচ্ছা, এই যে সহজ কথা বলছিল, আমরা মানে ইদানিংকালে আসলে যেটা দেখেছি যে সহজ কথা কিন্তু খুব সহজে আসলে আমরা বলতে পারি না এবং সহজ কথাটা আপনার কাছে জানতে চাই, সহজ কথা বলাটা আসলে কতটা সহজ, নাকি সহজ কথা বলাটা ভীষণ রকম কঠিন? সাহিত্যে সহজ কথা বলাটা সবচেয়ে কঠিন শিল্প। কারণ যেই শিল্প একেবারে দুর্বোধ্য, কিছু বোঝা যায় না, সেটাকে কখনো আমার শিল্প বিচারে আমি সেটাকে কখনো এগিয়ে রাখি না। কারণ আমার কাছে মনে হয় আমি তো রবীন্দ্রনাথ বুঝতে পারি, আমি তো জীবনানন্দ বুঝতে পারি, কিংবা আমি তো সাম্প্রতিক সময় আমি হুমায়ুন আজাদ ভীষণভাবে বুঝতে পারি। তাহলে এমন কোনো লেখক নিশ্চয়ই প্রকৃত অর্থে লেখক নন যার কোনো কথাই বুঝতে পারা যাচ্ছে না, যিনি নিজেই কেবল অর্থটা জানেন আর পাঠকের কাছে সেটা একেবারেই বিমূর্ত। আমার কাছে সহজভাবে বলাটা অনেক কঠিন কাজ এবং সহজভাবে বলাটাই শিল্প। হুমায়ুন আজাদের কথা বলছিল, হুমায়ুন আজাদের একটা উক্তি আছে কিন্তু, যে জীবনে দ্বিতীয় প্রেম তৃতীয় প্রেম বলে কোনো কিছু নেই, জীবনের প্রতিটা প্রেমই প্রথম প্রেম। পুতুলের কাছে জানতে চাই, জীবনের প্রতিটা প্রেমই কি প্রথম প্রেম, নাকি জীবনে দ্বিতীয় এবং তৃতীয় প্রেম বলেও আসলে কিছু থাকে বা কিছু আছে? প্রত্যেকটা প্রেম আলাদা আলাদা বৈশিষ্ট্য ধারণ করে। যেমন আমি যদি আমার কন্যার সঙ্গে প্রেমের কথা বলি, সেটা একেবারে অনন্য একটা প্রেম। আমি যদি আমার সংসার সঙ্গীর সঙ্গে প্রেমের কথা বলি, সেটা একেবারে অনন্য প্রেম। আমি যদি আমার শাশুড়ি মা, যার গর্ভজাত না হয়েও আমি তার গর্ভজাত কন্যার চাইতো আপন, সেখানে আমার একটা অন্যরকম প্রেম। প্রত্যেকটা প্রেমের ভাষা আলাদা, সৌন্দর্য আলাদা। সুতরাং প্রত্যেকটা প্রেম প্রথম প্রেমের মতোই রোমাঞ্চকর। দারুণ। এবং আমরাও আসলে এটা বলতে চাই যে জীবনের প্রত্যেকটা প্রেমের ভিন্ন ভিন্ন আসলে একটা রূপ থাকে এবং সেই রূপগুলোই কিন্তু আমাদেরকে ভীষণ রকম আন্দোলিত করে। অবশ্যই ভীষণ রকম স্বতন্ত্র প্রতিটা প্রেম।
এবং তোমার হাতে যে বইটি আছে এখানেও কিন্তু এই যে অনেকেই আমাদের কথা হচ্ছিল পুতুলাপুর সাথে, এবং অনেকেই কিন্তু বলেছে যে এটা হয়তো আপুরই আত্মকথন, সে বলেছে যে না, এখানে অনেকের ছায়া কিন্তু এটাতে আছে, এবং একজন শিল্পী সত্তার আসলে যে ব্যবচ্ছেদ হয়, অর্থাৎ যারা সঙ্গীত শিল্পী, সেই ছায়াটা তুমি এখানে পাবে, যে সেটা হয়তো একটা উপন্যাস। জ্ঞানী জ্ঞানী কথা যখন তোমার মুখ থেকে আসে আমার শুনতে ভীষণ রকম ভালো লাগে। তবে তোমাদের দুইজনকে দেখে আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে যারা বইমেলায় আসে তারা ভীষণ রকম নান্দনিকতার সাজ নিয়ে আসে, এবং বইমেলার যে প্যাভিলিয়নের স্টলগুলো দেখি এগুলো কিন্তু নান্দনিকভাবে সেজে ওঠে। পুতুলের কাছে খুব ছোট্ট একটা প্রশ্ন, মানে খুব ছোট্ট একটা উত্তর চাই, সেটা হচ্ছে প্রকাশকদের কতটা সৃজনশীল হওয়া উচিত বা প্রয়োজন? প্রকাশকদের অবশ্যই সৃজনশীল হওয়া প্রয়োজন, কারণ একগুচ্ছ রাশি রাশি নতুন বই প্রকাশ করলাম কিন্তু বেশিরভাগই অপাঠ্য, মানে পাঠ উপযোগী নয়। সেই প্রকাশনীর চাইতে কম সংখ্যক সৃজনশীল বই আনা মানগতভাবে, গুণগতভাবে এবং নীতিগতভাবে যৌক্তিক। তো আমার কাছে মনে হয় যে প্রকাশকদের সৃজনশীল হওয়াটা ভীষণ জরুরি, সাহিত্য মনা হওয়াটাও ভীষণ জরুরি, কারণ যে শিল্পের সঙ্গে তারা আছেন সেটা সম্পর্কে একদম ধারণা না থাকলে অখাদ্য আসতেই পারে। তো সেই জায়গায় আমি মনে করি যে ন্যূনতম ধারণা থাকলে সেই প্রকাশনীটি অন্য রকম মাত্রা পায়। দারুণ। এবং সবচেয়ে বড় কথা যে দর্শক যারা এই মুহূর্তে দেখছেন সেটি হচ্ছে যে শিল্পী সত্তার ব্যবচ্ছেদ পুতুল সাজিয়া সুলতানা, এই বইটি কিন্তু পুরোটা আসলে এই স্বল্প সময়ে আমরা আপনাদেরকে জানাতে পারবো না, কিন্তু লেখকের কথার মাধুর্য, লেখকের কথার সৌন্দর্য সেটাই কিন্তু আপনাকে বুঝিয়ে দেবে যে আসলে এই ভিতরে যে লেখাটা আছে সেটা কত সুন্দর এবং কত প্রাণবন্ত, কত সাবলীল হতে পারে। আমাদের আয়োজন একেবারে শেষের দিকে, এবং পুতুল যেদিন থাকে সেদিন আমরা আয়োজনটা আসলে শেষ করতে ইচ্ছে করে না তোমার, কিন্তু শেষ তো করতেই হবে। হ্যাঁ, কিন্তু অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে। ধন্যবাদ আমি দিতে চাই না সূচনা। পুতুল থাকলে দু লাইন একটা গান হবে না? ও, এটা আমি আসলে আবদার করতে মানে আমারও মনে হচ্ছিল, আমারও খুব ইচ্ছে হচ্ছিল, কিন্তু আমার মনে হচ্ছিল যে সে গাইবে কিনা নিয়ে। অবশ্যই পুতুল কখনোই আমাদের এই আবদার, এই বইমেলা প্রাঙ্গণে এমন একটা প্রাঙ্গণ যেখানে সব ধরনের আবদার করা যায়, তাহলে নিলে আমরা গানটা শুনতে শুনতে আমরা বিদায় নিয়ে নিই মিস্টার ফ্রিজ বর্ণমালার বইমেলা এবং থেকে। তারপর গান শুনতে শুনতে আমরা বিদায় নেব। দর্শক আর- এতক্ষণ দেখছিলেন মিনিস্টার ফ্রিজ বর্ণমালার বইমেলায়। আমরা দারুণ প্রাণবন্ত একটা আড্ডায় ছিলাম, কিন্তু আমাদের সময় শেষ, চলে যেতে হবে। তবে বিদায় নেবার আগে পুতুলের কণ্ঠে ছোট্ট দুটো লাইন পুতুলের গানে গানে আমরা বিদায়। আচ্ছা, অমর একুশে বইমেলা 21শে ফেব্রুয়ারি নিয়ে একটা গান গাওয়া হয়েছে, একেবারে অতি সম্প্রতি। গানটা লিখেছেন, গানটা সুর করেছেন মোহাম্মদ ইসাক এবং লিখেছেন শফিউদ্দিন শিকদার। সেখান থেকে গাইছি একটু। পলাশ সেদিন ম্লান হয়েছিল, কোকিল গায়নি গান। পলাশ সেদিন ম্লান হয়েছিল, কোকিল গায়নি গান। অকাতরে কত প্রাণ দিয়েছিল বলিদান, শুধু মায়ের ভাষাকে দেয়নি হতে।